গাছ যখন এভাবে কাঁদতে শুরু করে, খরগোশ ভয়ে দৌড়ে ঘরে গিয়ে লুকিয়ে পড়ে। অন্যদিকে কিশোরগঞ্জ বনে বাস করত অনেক পাখি। সেই বনে টুনি তার বাড়িতে মাছ ভাজছিল, আর টুনির মেয়ে টুকি মাছ ভাজা খাওয়ার জন্য অধিক আগ্রহ নিয়ে বসে আছে। মা মা, আমি মাছ ভাজা খাবো, তুমি আমাকে মাছ ভাজা দাও। দিচ্ছি রে মা, দিচ্ছি। এই তো হয়ে গেছে। ইস, খাওয়ার জন্য মেয়েটা পাগল হয়ে গেছে। এরপর টুনি মাছ ভাজা শেষ করে, আর যেই না টুকিকে মাছ ভাজার প্লেটটা দিতে যাবে, তখনই মুন্নি টুনির হাত থেকে প্লেটটা কেড়ে নেয়। শখ কত, আমার স্বামীর আনা মাছগুলো তুই তোর মেয়েকে দিচ্ছিস? সাহস তো তোর কম নয়। এ কি মুন্নি, তুই মাছের প্লেটটা কেড়ে নিলি কেন? দে না রে, আমার মেয়েটা কতদিন থেকে মাছ খেতে চাচ্ছে। এই দিদি, চুপ কর তো, একদম নাকা কানা কাটবি না। আমার স্বামী মাছ এনেছে, তাই আমি আগে খাবো। যদি কোনো এটো খাবার বেঁচে যায় তবে তোর মেয়েকে এনে দিস। এ কথা বলে মুন্নি মাছের প্লেট নিয়ে সেখান থেকে ঘরে চলে যায়, আর ঘরে গিয়ে মাছ ভাজা খেতে থাকে। মা, ও মা, আমি মাছ ভাজা খাবো। দেখো, মাসি আমাকে রেখে মাছ ভাজাগুলো খাচ্ছে। চুপ কর, সারাদিন শুধু খাই খাই করিস তাই না? আমাকে খেতে পারিস না? আমাকে খা। টুনি আর কষ্ট সহ্য করতে না পেরে তার মেয়ের সাথে খারাপ ব্যবহার করে, আর সেখান থেকে চলে যায়। কেউ আমাকে ভালোবাসে না, কেউ না। আজ বাবা থাকলে একটু আমাকে কষ্ট পেতে দিত না। এভাবে দেখতে দেখতে সেই দিনটা কেটে যায়। অন্যদিকে বান্টি কবুতর আর সুখী মুন্নিদের বাড়িতে আসে। বাড়িতে কেউ আছো? আমরা যে কথা বলতে এসেছি, বাড়িতে কেউ আছো? একি, কে আপনারা? এভাবে ডাকছেন কেন? আসলে আমরা বাড়ি খুঁজছি, মোটা অঙ্কের টাকা দিয়ে বাড়ি ভাড়া নিব। হঠাৎ করে আমার বস আমাকে এই বনে ট্রান্সফার করেছে। এখন থেকে এই বনে আমার চাকরি শুরু। আপনাদের বাসায় কি রুম ফাঁকা আছে? ও মা, মোটা অঙ্কের টাকা দিবে? ওই টুনি দিদিরা তো এমনিতেও একটা রুম দখল করে আছে, ওদের থেকে তো একটা টাকাও পাই না। আমি বরং ওদের তাড়িয়ে ওই রুমটাই ভাড়া দিব। হ্যাঁ হ্যাঁ, আমরা রুম ভাড়া দিব। আমাদের একটা রুম খালি আছে, কালকে আপনারা আসতে পারেন। মুন্নির মুখে এমন কথা শুনে রাজু অবাক হয়ে যায়, আর বান্টি কবুতররা খুশি হয়ে সেখান থেকে চলে যায়। এ কি মুন্নি, আমাদের বাসায় তো একটা রুমও ফাঁকা নেই, তাহলে তুমি ওদের কাল আসতে বললে কেন? কে বলেছে আমাদের বাসায় একটা রুমও ফাঁকা নেই? ওই টুনিরা তো আমাদের একটা রুম দখল করে আছে, আজই আমি ওদের বাড়ি থেকে তাড়িয়ে দিব। মুন্নি, ভুলে যেও না, টুনি আমার বৌদি আর আমার নিজের বোন। দাদা নেই জন্য তুমি তাদের সাথে এত বড় অন্যায় করতে পারো না। চুপ করো রাজু, টাকার কাছে এসব সম্পর্কের কোনো দাম নেই। আর তুমি যদি বেশি কথা বলো, আজই আমি এ বাড়ি থেকে বেরিয়ে যাব। ঠিক আছে মুন্নি, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। এ কথা বলে রাজু সেখান থেকে চলে যায়, আর মুন্নি রেগে টুনির কাছে যায়, আর মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলতে থাকে। টুনি দিদি, আয় টুনি দিদি, আমার আলমারি থেকে 20,000 টাকা নিয়েছিস কেন? দিয়ে দে বলছি। কি, 20,000 টাকা? বিশ্বাস কর মুন্নি, আমি তো টাকা নেইনি। চুপ কর, আমি খুব ভালো করে জানি তুই ছাড়া এই টাকা কেউ নেয়নি। হয় টাকা দে, নয়তো এই বাড়ি থেকে বেরিয়ে যা। বিশ্বাস কর বোন, আমি টাকা নেইনি। এত টাকা আমি কোথায় পাবো? আর এই বাড়ি ছেড়েই বা কোথায় যাব? এটা যে আমার স্বামীর বাড়ি। এটা তোর স্বামীর বাড়ি ছিল, এখন আমার স্বামীর বাড়ি। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। মুন্নি টুনিকে মিথ্যে অপবাদ দিয়ে তার মেয়ে সহ তাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। টুনি তার মেয়েকে নিয়ে অসহায় হয়ে বনে বনে ঘুরতে থাকে। মা, ও মা, আমি এখন কোথায় যাব? আমি যে আর উঠতেও পারবো না, হাঁটতেও পারবো না, আমার যে খুব কষ্ট হচ্ছে মা। কি রে মা, এখানে তো শুধু আমরা কান্না করছি, কিন্তু আরো যে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। আমাদের মতো অন্য কেউ বিপদে পড়েনি তো? চল তো গিয়ে দেখি এদিকটায় কি হয়েছে। এরপর টুনি টুকি খুঁজতে খুঁজতে সেই 3 গাছের কাছে যায়, আর যখনই 3 গাছের গণ্ডির ভিতরে যেতে ধরে,
অমনি অদৃশ্য এক শক্তির আঘাতে টুনিরা ছিটকে পড়ে যায় আর তিন গাছের কান্নাও থেমে যায়। এ কি, আমরা এভাবে পড়ে গেলাম কেন? এই কে তোমরা, এখানে কেন এসেছো? জানো না এখানে আসা নিষেধ? যাও যাও, এখান থেকে দূর হয়ে যাও বলছি। কেন? এখানে কেন আসা যাবে না? আর এই তিন গাছ এভাবে কান্না করছে কেন? না না, আমি কিছু বলতে পারবো না। নিজের ভালো চাইলে এখান থেকে চলে যাও। নিজের ভালো আর কি চাইবো? আমার যে ভালো হওয়ার আর কিছুই নেই। কেন, কি হয়েছে তোমার? আমার স্বামী আমাকে আর আমার সন্তানকে রেখে শহরে গিয়েছিল, কিন্তু সে আর ফিরে আসেনি। আর তারপর থেকে এখন আমি আমার সন্তানকে নিয়ে কোথায় যাব? টুনি, টুনি, আমি এখানে এই গাছের ভিতরে বন্ধ হয়ে আছি, আমাদের বাঁচাও টুনি। এ কি টোনা, তুমি এই গাছে বন্দী হলে কি করে? আমি বলছি টুনি, একদিন ছেড়ে দে, ছেড়ে দে শয়তান তান্ত্রিক, আমাদের ছেড়ে দে। ছেড়ে দিব। শয়তান পরী, আগে তোদের জাদু দণ্ড কোথায় বল, বল বলছি। শয়তান, আজ আমাদের প্রাণ গেলেও যাবে, তবুও তোকে আমরা জাদুই দণ্ডের খোঁজ দিব না। ছাড়, ছাড় বলছি, আমাদের ছাড়, তোর কপালে নইলে দুঃখ আছে। পরি যখন চিৎকার করছিল তখন টোনা ওড়ার সময় দেখে ফেলে। এ কি, এই দুই পরীর সাথে তান্ত্রিক তো অন্যায় করছে। না না, এই পরীদের সাহায্য করতে হবে। এই বলে টোনা একটা বড় ইট নেয় আর তান্ত্রিকের দিকে ছুঁড়ে মারে। ইটের আঘাতে তান্ত্রিকের কপাল ফেটে রক্ত বের হয়। কে রে, কার এত বড় সাহস আমার কপাল ফাটায়? ও শয়তান পাখি তুই, দাঁড়া, আজ এই পরীদের সাথে তোকেও শাস্তি ভোগ করতে হবে। এরপর তান্ত্রিক মন্ত্র পড়তে থাকে। হিরিং বিরিং তিরিং ছা, পরিসহ পাখি গাছ হয়ে যা। একি, আমাদের এটা কি অবস্থা করলি? শয়তান তান্ত্রিক, আমাদের মুক্ত করে দে, আমাদের মুক্ত করে দে। তান্ত্রিক আর কোনো কথাই শোনে না, তিন গাছের চারদিকে গন্ডি করে দেয় যেন কেউ এই গন্ডি পেরোতে না পারে। আর আমাকে বলে, শোন খরগোশ, আজ থেকে এই তিন গাছের পাহারাদার তুই। যদি ভুলেও এদের মুক্ত করিস তবে তোকে জানে মেরে ফেলবো। তখন থেকে আমি এই তিন গাছকে পাহারা দিচ্ছি। বিশ্বাস করো, আমার যে কিছুই করার নেই। মন খারাপ করো না খরগোশ, আমি যখন এসেছি আমি তিন গাছকে মুক্ত করবই করব। কিন্তু কি করে এই তিন গাছকে মুক্ত করব তা তো আমার জানা নেই। আমি বলছি টুনি পাখি, আমি বলছি, এখান থেকে 20 মাইল দূরে একটা ঝর্ণা আছে। সেই ঝর্ণার পাশে একটা ছোট্ট কুঠির আছে, আর ওই কুঠিরের ভিতরে একটা পুরনো বাক্স আছে। আর ওখানে গেলে ওই বাক্সের ভিতরে পরের দুটো জাদু দণ্ড দেখতে পাবে। ওই জাদুর দণ্ড দিয়ে তুমি আমাদের মুক্ত করতে পারবে। ঠিক আছে গাছ, আমি এক্ষুনি যাচ্ছি। খরগোশ, তুমি আমার মেয়েকে দেখে রেখো, আমি যাচ্ছি সেই জাদুদণ্ড আনতে। যেই বলা সেই কাজ। টুনি 20 মাইল পেরিয়ে সেই ঝর্ণার পাশের কুঠিরে যায়। আর জাদুর দণ্ড নিয়ে তিন গাছের কাছে চলে আসে। আর যেই না তিন গাছকে মুক্ত করবে ঠিক তখনই সেখানে তান্ত্রিক চলে আসে। শয়তান পাখি, এই দিনের অপেক্ষায় আমি ছিলাম। আজ তোকে মেরে জাদু দণ্ড আমি নিব। শয়তান তান্ত্রিক, তোর জন্য এতদিন আমরা অনেকেই কষ্ট পেয়েছি, আজ সেই কষ্ট আমি চিরকালের মতো শেষ করে ফেলবো। এই বলে টুনি জাদু দণ্ড দিয়ে তান্ত্রিককে মেরে ফেলে। আর তান্ত্রিক মরার সাথে সাথে তিন গাছ একাই মুক্ত হয়ে যায়। বাহ টুনি, তুমি তো অনেক সাহসী। একদিন আমাদের জন্য তোমার স্বামী শাস্তি পেয়েছে, আজ তোমার কারণে আমরা মুক্তি পেলাম। এই ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না, কিন্তু ছোট একটা উপহার তো দিতে পারি না কি? এ কথা বলে পরি জাদুদণ্ড দিয়ে টুনিকে অনেক সোনা দানা উপহার দিয়ে সেখান থেকে চলে যায়। কি রে, হাতে কি তোর জোর নেই? হ্যাঁ, এইটুকু জমি চাষ করতে এত সময় লাগে? ছোট মা, এই লাঙ্গল টানতে আমার অনেক কষ্ট হচ্ছে গো। আমি
আমি তো ছোট, আমি কি এত কাজ করতে পারি বলো? হ্যাঁ, কাজ করতে তো পারবি না, কিন্তু খেতে তো খুবই পারিস। খাওয়ার সময় তো ছোট থাকিস না, শুধু কাজে ফাঁকি দেওয়া। ঠিক করে কাজ কর, নয়তো আজ তোকে খাবারও খেতে দিব না। এরপর টুকি আর কথা না বলে কষ্ট করে জমি চাষ করতে শুরু করে। টুকির জন্মের কিছুদিন পরেই তার মা মারা যায়। এরপর টোনা টুকিকে দেখাশোনা করার জন্য মুন্নি নামের এক পাখিকে বিয়ে করে নিয়ে আসে। কিন্তু মুন্নি একদম টুকিকে সহ্যই করতে পারতো না। সে টুকিকে দিয়ে সংসারের সমস্ত কাজ করিয়ে নিত। টুকি, এই টুকি, কোথায় গেলি? হ্যাঁ মা, বলো ডাকছিলে? তোকে তো এখন ডেকেও পাওয়া যায় না। যাক গে, গোয়াল ঘরে যা, আর গোয়াল ঘর পরিষ্কার করে গোবরগুলো জমিতে দিয়ে আয়। কাল তোর বাবা শহর থেকে আনারসের চারা নিয়ে আসবে, সেগুলো আবার জমিতে রোপণ করতে হবে। আচ্ছা ঠিক আছে মা, আমি সব করে দিচ্ছি। এরপর টুকি গোয়াল ঘরে যায় আর গোয়াল ঘর পরিষ্কার করে। এবার গোবরগুলো জমিতে দিয়ে আসি। এরপর টুকি গোবরের ডালি নিয়ে জমিতে আসে আর পুরো জমিতে গোবরগুলো ছিটিয়ে দেয়। এরপর সব কাজ শেষ করে টুকি বাড়িতে ফিরে আসে। টুকি, এই টুকি, নবাব জাদিকে এখন ডেকেও পাওয়া যায় না। টুকি, হ্যাঁ মা বলো, আসলে কাজ করছিলাম তো তাই শুনতে পাইনি গো মা। আমার ফুলদানিটা তুই কেন ভেঙেছিস? হ্যাঁ, আমি তো জানি তুই ইচ্ছা করে আমার ফুলদানিটা ভেঙেছিস। মা, আমি ইচ্ছে করে ভাঙিনি গো। অজুহাত দেখাচ্ছিস? তবে রে, দেখাচ্ছি মজা। মা, মেরো না মা, লাগছে লাগছে আমার মা, আমার লাগছে মা। এ কি মুন্নি, এভাবে মেয়েটাকে কেন মারছো? মারছি কি আর সাধে? তোমার মেয়ে আমার এত সাধের ফুলদানি ভেঙে কি করেছে দেখো। ছোট্ট একটা বাচ্চা মেয়ে, নিশ্চয়ই ইচ্ছে করে ভাঙেনি। তুমি আর ওকে বকো না গো। মেয়ের প্রতি এত দরদ, এত আদিক্ষেতা আমার সামনে দেখাতে এসো না, যত সব। এসব আমার জন্য হয়েছে রে মা, আমার জন্য হয়েছে। আমি ভেবেছিলাম নতুন মা নিয়ে এলে তুই ভালো থাকবি, কিন্তু আমি ভুল ছিলাম। মুন্নি যে তোকে একদম সহ্য করতে পারে না। যাকগে, ঘর থেকে কোদালটা একটু এনে দে তো মা, জমিতে আজ আনারসের চারা রোপণ করতে হবে। তবে আমিও যাব বাবা, তোমাকে হাতে হাতে সাহায্য করব। এরপর টোনা আর টুকি জমিতে চলে যায় আর যত্ন সহকারে জমিতে আনারসের চারা রোপণ করে। টোনা আর টুকি প্রতিদিন আনারসের জমিতে এসে জমির পরিচর্যা করত, আনারস চারাতে জল সার দিত। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। টোনার জমির আনারসের ফলন এবার অনেক ভালো হয়েছে। দেখ টুনি, এবার জমির আনারসগুলো কত বড় বড় হয়েছে। আনারস বিক্রি করে ভালো টাকা পাওয়া যাবে। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বলেছ। আনারসগুলো দেখতেও অনেক সুন্দর হয়েছে, মনে হয় অনেক রসালো আর মিষ্টি হবে। একটা আনারস এনে দিচ্ছি, এখানেই খেয়ে দেখ তো মা। বাড়ি গেলে তো আনারস খাওয়ার ভাগ্য আর তোর হবে না। এরপর টোনা একটা আনারস এনে টুকিকে দেয় আর টুকি আনারসটা খেতে শুরু করে। অনেক মিষ্টি আনারসটা বাবা, অনেক মজা, অনেক মজা। আমার মেয়েটা অনেক কষ্টে আছে, এবার আমাকে আমার মেয়ের জন্য কিছু একটা ব্যবস্থা করতেই হবে। টুকি জমিতেই বসে অনেক মজা করে মিষ্টি আনারস খেয়ে তার বাবার সাথে বাড়িতে চলে যায়। হ্যালো উকিল বাবু, আপনি সময় করে একটু আমার সাথে দেখা করবেন তো? একটু কাজ আছে। আমার উত্তরের জমিটা আমার মেয়ে টুকির নামে লিখে দিব। টোনা যখন উকিল বাবুর সাথে কথা বলছিল, মুন্নি আড়াল থেকে তার সব কথা শুনে ফেলে। ও, তবে আমার আড়ালে এসব প্ল্যান করা হচ্ছে। ওই টুকিকে যদি টোনা সবকিছু লিখে দেয়, তবে আমার সন্তান হলে সে কি পাবে? না, আমি এসব কিছুতেই হতে দিতে পারি না। এবার আমাকে কিছু একটা করতে হবে। ছোট মা,
আমরা এই রাতে কোথায় যাচ্ছি গো? কাজে যাচ্ছি, বেশি কথা না বলে চল, গভীর রাত হবার আগে আবার ফিরে আসতে হবে। এরপর মুন্নি টুকিকে নিয়ে একটা গহীন বনে চলে আসে। টুকি, তুই একটু এখানে অপেক্ষা কর, আমি একটু আসছি। এই বলে মুন্নি টুকিকে সেখানে রেখে চলে যায়। একে ছোট মা তো এখনো আসছে না, তবে কি ছোট মা আমাকে এখানে ইচ্ছে করে রেখে চলে গেছে? আমার তো এখানে খুব ভয় করছে। হঠাৎ করে আকাশ কালো মেঘে ছেয়ে যায়, হয়ে যায় বাতাস। বাতাসের সাথে তাল মিলিয়ে বইতে থাকে বৃষ্টি। একে একে কিছু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। ও মা গো, কি জোরে বজ্রপাত হচ্ছে! আজ মনে হয় আমি এখানে মরে যাব। খাবার খুঁজতে খুঁজতে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, তবুও একটা খাবার কিছু পেলাম না। কি আর করার, যাই, বাড়ি ফিরে যাই। এরপর ঈগল ঝড় বৃষ্টির মধ্যে বাড়ি ফিরতে শুরু করে, আর সে একটা গাছের ডালে টুকিকে দেখতে পায়। আরে, আমার কপাল দেখছি খুব ভালো, কচি টুনটুনির বাচ্চা, আজ একে খেয়ে পেট ভরাতে হবে। এরপর ঈগল টুকিকে খাওয়ার জন্য তার উপর আক্রমণ করে। কি কোনো রকমে ঈগলের কাছ থেকে পালিয়ে উঠতে শুরু করে। পালিয়ে যাবি কোথায়? আজ তো আমি তোকে খেয়েই ছাড়বো। এরপর ঈগল টুকিকে তাড়া করতে শুরু করে, আর টুকি ঝড় বৃষ্টির মধ্যেই উঠতে না পেরে নিচে পড়ে যায়। এবার তোকে খেয়ে আমি আমার খিদে মিটাবো। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! তোদের জন্য আমার কাঁচা ঘুমটাই ভেঙে গেল। এবারের শাস্তি তোদের পেতেই হবে। ওরে বাবারে, পেতনি, পালাই, নয়তো নিজের জীবন দিতে হবে। আমাকে মেরো না, দয়া করে আমাকে ছেড়ে দাও। এত ছোট পাখি হয়ে এত রাতে এ বনে কেন এসেছিস? হ্যাঁ, যে মরতে এসেছিস বুঝি? এরপর তোকে ভয়ে ভয়ে সমস্ত কথা খুলে বলে। সব শুনে পেতনির মনে অনেক মায়া হয়। তোর সাথে তোর সৎ মা অনেক অন্যায় করেছে, এবার তার অন্যায়ের উচিত শিক্ষা দিতেই হবে। এবার তোর সাথে আমিও তোদের বাড়িতে যাব। এরপর পেতনি টুকির ভিতর প্রবেশ করে আর বাড়ির পথে রওনা হয়। আমার টুকি মা, তুই কোথায় চলে গিয়েছিলি মা? কোথায় চলে গিয়েছিলি? এত মরা কান্না কেঁদো না তো, কাজ করার ভয়ে তোমার মেয়ে পালিয়ে গেছে। এ কি টুকি, তুই তুই ফিরে এলি কি করে? কেন ছোটমা, আমার কি ফেরার কথা ছিল না? মারে, তুই কোথায় চলে গিয়েছিলি মা? আরে বাবা, আমি সুখী মাসির বাসায় গিয়েছিলাম, ঝড় বৃষ্টির জন্য আর ফিরতে পারিনি। যাকে আমি ঘরে গেলাম বাবা। অনেক মিষ্টি আনারস, খেতে বেশ ভালো লাগছে। নবাবের বেটি, এখানে বসে আনারস খাচ্ছিস? বাড়ির কাজগুলো কে করবে শুনি? আমি পারবো না, নিজের কাজ নিজে করে নাও, যাও। কি, তোর এত বড় সাহস? তবে রে, দেখাচ্ছি মজা। মুন্নি টুকি রূপী পেতনির গায়ে যেই না হাত তুলতে যাবে, ঠিক তখনই তার ডানা ভেঙে যায়। ওরে বাবা রে, আমার ডানাটা ভেঙে গেল রে। তুই কে? হ্যাঁ, তোর এত শক্তি কোথা থেকে এলো? তখনই টুনির শরীর থেকে পেতনি বাইরে বেরিয়ে আসে। শয়তান পাখি, সৎ মা হয়েছিস ঠিকই, কিন্তু মা হতে পারিসনি। এই বাচ্চা মেয়েটাকে অনেক শাস্তি দিয়েছিস, এবার আমি তোকে শাস্তি দিব। দাদু পেতনি, আমার মাকে কিছু করো না। এক মাকে হারিয়েছি, এই মাকে হারাতে পারবো না। সৎ মা হলেও তো সে আমার মা, বলো। টুকিকে এসব কথা বলতে দেখে মুন্নি তার ভুল বুঝতে পারে। আমাকে ক্ষমা করে দে রে মা, আমি তোর সাথে এত অন্যায় করেছি, আর সেই তুই আমাকে বাঁচালি। আয় মা, আমার বুকে আয়। এখন থেকে তুই আমার মেয়ে, আমি আর তোকে কষ্ট দিব না রে মা।
এসব দেখে পেতনি অদৃশ্য হয়ে যায়। আর এরপর থেকে মুন্নি টুকিকে নিজের মেয়ের মতোই আগলে রাখতে শুরু করে। কি পারুল, তুই এখানে আর আমি তোকে পুরো বন খুঁজে বেড়াচ্ছি। কেন রে, তুই আমাকে খুঁজছিস কেন? তোর বাবা মা তোকে আলাদা ঘর বানিয়ে দিয়েছে জন্য তুই বলেছিলি আমি নাকি কখনোই আলাদা ঘরে থাকতে পারবো না, কিন্তু তোর ধারণা ভুল ছিল। কেননা আমার মা বাবা আমাকে অনেক সুন্দর করে একটা ঘর বানিয়ে দিয়েছে জানিস। ও বা, তাই নাকি? তার মানে তোর আর আমার আলাদা আলাদা ঘর আছে, কিন্তু টুকির আলাদা কোনো ঘর নেই। আর ও চাইলেও কখনো আলাদা ঘর পাবে না, কারণ ওরা তো অনেক গরিব। আমরা গরিব হলেও আমার মা আমার কোনো আবদার অপূর্ণ রাখেনি। যখন যা চেয়েছি আমার মা তখনই সেটাই দিয়েছে। তোরা দেখবি দুদিনের মধ্যে আমারও একটা আলাদা ঘর হবে, বুঝলি? এ কথা বলে টুকি তার ছাগল ছানাকে নিয়ে বাড়িতে চলে যায়। হে কি রে মা, এত তাড়াতাড়ি ছাগলের ছানার ঘাস খাওয়া হলো? না না মা, আমি তোমাকে একটা কথা বলার জন্য তাড়াতাড়ি বাড়িতে চলে এলাম। তাই নাকি রে মা, কি এমন কথা বলতো শুনি? আমার সব বন্ধুদের আলাদা আলাদা ঘর আছে, তাই আমাকেও তুমি আলাদা একটা ঘর বানিয়ে দাও না মা। আমি জানি তুমি আমার কোনো আবদার অপূর্ণ রাখোনি, তাই তাই এই আবদারটা অপূর্ণ রাখবে না। সেই আবদারগুলো যে খুব সামান্য ছিল রে মা, তাই সেগুলো পূরণ করতে পেরেছি, কিন্তু এই আবদারটা যে আমার সামর্থ্যের বাইরে। এই মুহূর্তে ঘর বানানোর জন্য এতগুলো টাকা আমি কোথায় পাবো বলতো? আমি আমার বন্ধুদের বলেছি আমার মা আমাকে দুদিনের মধ্যে আলাদা একটা ঘর বানিয়ে দিবে, তাই এই দুদিনের মধ্যে আমার ঘর চাই, মানে চাই চাই চাই। কাঁদিস না রে মা, তোকে কাঁদতে দেখলে যে তোর বাবার আত্মা অনেক কষ্ট পাবে। ঠিক আছে, আমাদের এই ছাগল ছানাকে বিক্রি করে দিয়ে তোকে আলাদা একটা ঘর বানিয়ে দিব। এখন কান্না থামিয়ে সাবানটা নিয়ে আয় তো, ছাগল ছানাটাকে ভালো করে গোসল করিয়ে দিতে হবে। এরপর টুকি ও টুনি তাদের ছাগল ছানাকে গোসল করিয়ে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। ছানাটার আবার কি হলো? ও এভাবে চিৎকার করছে কেন? এত দূর পথ হাঁটার কারণে হয়তো ওর অনেক পিপাসা পেয়েছে। চল রে মা, ওকে নদীর পাড়ে নিয়ে যাই আর পেট ভরে একটু পানি খাইয়ে নিয়ে আসি। এরপর তারা ছাগল ছানাকে নিয়ে নদীর ঘাটে যায়। আর নদীর মাঝখানে একটা কাঁঠাল বাড়ি ভেসে আসতে দেখতে পায়। আরে, নদীর মাঝখানে ওটা কি ভেসে আসছে? মনে হচ্ছে বড় কোনো জিনিস হবে। শোন টুকি, তুই ছাগল ছানাটাকে নিয়ে এখানে অপেক্ষা কর, আমি নৌকা চালিয়ে নদীর মাঝখানে গিয়ে দেখি। এ কি? এটা তো একটা কাঁঠাল বাড়ি। এত সুন্দর একটা বাড়ি কে এভাবে জলে ভাসিয়ে দিয়েছে? যাক বাবা, বাড়িটা পেয়ে বেশ ভালোই হয়েছে। এখন আর ছাগল ছানাকে বিক্রি করতে হবে না। কিন্তু এত বড় বাড়িটাকে আমি জল থেকে উপরে তুলবো কি করে? আমি তো কিছু ভেবেই পাচ্ছি না। কি করি? পেয়েছি। ওয়াও, কত সুন্দর দেখতে এই কাঁঠাল বাড়ি। মা, ও মা, আজকে থেকে কাঁঠাল বাড়িতে আমি থাকবো। ঠিক আছে রে মা, আজকে থেকে কাঁঠাল বাড়িটা তোর। কি মজা, কি মজা। কনকদের মতো আমারও একটা আলাদা ঘর হয়েছে। তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচালে। আর কিছুক্ষণ জলের মধ্যে থাকলে আমি আমার সমস্ত শক্তি হারিয়ে ফেলতাম। এ কি? কে কথা বলছে? আমাদের সামনে এসে কথা বলো।
আমি কথা বলছি টুনি, আমি হলাম একটা জলপরী। আর এক মহাযুদ্ধের কারণে আমি এক অভিশপ্ত কাঁঠাল বাড়িতে পরিণত হয়ে যাই, আর আমাকে তারা জলে ভাসিয়ে দেয়। এসব কি বলছো তুমি জলপরি? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তবে শোনো, আমি পানির নিচে আমার পরিবার নিয়ে বাস করতাম, আর হঠাৎ একদিন সেখানে এক সাধু বাবার আগমন হয়। জলপরি, তুই তোর মেয়েকে নিয়ে এই জলরাজ্য থেকে দূর হয়ে যা। এই জলরাজ্য আজ থেকে আমার। এই জলরাজ্যে থেকে আমি গভীর ধ্যানে মগ্ন থাকব। আর তুই যদি আমার কথা না শুনিস, তবে আমি তোকে আমার শক্তি বলে এখান থেকে তাড়িয়ে দিব। তাই নাকি সাধু বাবা? তোমার যদি আমাদেরকে তাড়ানোর মতো শক্তি থাকে, তবে আমারও তোমার সাথে যুদ্ধ করার মতো শক্তি আছে। তাই নাকি? তাহলে আমি তোর সাথে যুদ্ধ করতে প্রস্তুত। তবে তুই যদি হেরে যাস, তাহলে তুই একটা অভিশপ্ত কাঁঠাল বাড়িতে পরিণত হবি, আর আমি তোকে জলে ভাসিয়ে দিব। আর একদিন এক রাত জলে থাকলে তুই তোর সমস্ত শক্তি হারিয়ে ফেলবি। বল, তুই আমার প্রস্তাবে রাজি কিনা? এরপর আমি সাধু বাবার সব শর্ত মেনে নিয়ে তার সাথে যুদ্ধ করতে থাকি, আর তার সাথে যুদ্ধ করে হেরে যাই। এরপর তার দেওয়া অভিশাপে অভিশপ্ত কাঁঠাল বাড়ি হয়ে যায়। আর তোমার মেয়ের কি হলো? আর আমি কাঁঠাল বাড়ি হয়ে যাওয়ার সাথে সাথে আমার মেয়ে গভীর ঘুমে মগ্ন হয়ে সেখানেই পড়ে যায়। আহারে, আচ্ছা জলপরি, আমি কি তোমাকে অভিশাপ মুক্ত করতে সাহায্য করতে পারি? হ্যাঁ, তবে এর জন্য তোমাকে একটা কাজ করতে হবে। এই যে নদীটা দেখতে পাচ্ছো, এই নদীর জলের সাথে একটা কাঁঠালের রস বানিয়ে আমার কাঁঠাল ঘরে ছিটিয়ে দিতে হবে, তবে আমি অভিশাপ মুক্ত হব। এরপর টুনি জলপরির কথা মতো কাজ করে আর জলপরীকে অভিশাপ মুক্ত করে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ টুনি। আর তুমি কোনো চিন্তা করো না টুকি, আমি তোমাদের সব কথা শুনেছি। তোমার একটা আলাদা ঘর চাই, তাই তো? তবে এই নাও। এই বলে জলপরি জাদু করে টুকিকে একটা কাঁঠাল ঘর উপহার দেয়, আর সাথে সাথে গিয়ে নদীতে লাফ দেয়। এদিকে টুকিও কাঁঠাল ঘর পেয়ে অনেক খুশি হয়ে যায়, আর তার বন্ধুদেরকে তার নতুন ঘর দেখানোর জন্য ডাকতে চলে যায়। কিরে টুকি, তোর মা তোকে ঘর বানিয়ে দিতে রাজি হয়নি তো, তাই না? ঠিক জানতাম তোর কখনো আলাদা ঘর হবে না। না রে কনক, তোদের মতো আমারও একটা ঘর বানানো হয়েছে। আমার ঘর তোদের ঘরের থেকে একেবারে আলাদা, বুঝলি? শুধু কি তাই, আমার ঘরের মূল্য তোদের থেকে 1000 গুণ বেশি, বুঝেছিস? তাই নাকি? চল তবে গিয়ে দেখি কোথায় তোর দামি ঘর। এরপর কনক ও পারুল টুকিদের কাঁঠাল ঘর দেখতে চলে যায়। আর এত সুন্দর কাঁঠাল ঘর দেখে তারা অবাক হয়ে বলতে থাকে, সত্যি টুকি, তোর ঘরটা অনেক সুন্দর। তোর ঘরের মতো ঘর বানানোর আমাদের সামর্থ্য নেই। কারো সামর্থ্য নিয়ে মজা করা ঠিক নয়, বরং যার সামর্থ্য নেই তাকে সান্ত্বনা দিতে হয় যে কষ্টের পরে একদিন ঠিক সুখ আসবেই।